রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ ৯ মাসের আলোচনা, নানা তর্ক বিতর্ক, অনেক কিছুর পর আজকে চূড়ান্ত সুপারিশমালা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সেটি জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এটি জমা দেওয়ার পর বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে, বলেছে ঐক্যমত কমিশন ঐক্যের বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে। সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি এটি মন্তব্য করেছেন। আর জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানিয়েছে জামায়াত। আর জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপি বলেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করা উচিত। সব মিলিয়ে জুলাই সনদ, গণভোট এগুলোই এখন রাজনৈতিক বিতর্কে। কথা বলতে চাই এই প্রসঙ্গেই আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে আছেন। আমার ডান পাশে আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, স্বাগত মান্না ভাই আপনাকে। তারপরে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই মাহমুদুর রহমান মান্না ভাই আপনাকে দিয়েই। ২৭০ দিনে সংসদ ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে। এটি হচ্ছে আগামী যে জাতীয় সংসদ হবে তারা প্রথম ২৭০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং এই সময়ের মধ্যে গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে তারা। এই বিষয়টিও আলোচনা হয়নি রাজনৈতিক দলগুলোর সাথে, যেটি আজকে সালাউদ্দিন আহমেদ বলেছেন। এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা, এটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সহ আপনার মতামত, আপনার বিশ্লেষণ, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এমনি না জানেন, এই আলোচনা আমার কাছে খুব জটিল লাগে। আমি কনস্টিটিউশন ভালো বুঝি না, সব জায়গায় বলি। এবং কনস্টিটিউশন দেশে কটা মানুষ বোঝেন, কত ভালো বোঝেন, সেটাও আমার প্রশ্ন আছে। আমরা যারা এই সংস্কার কমিশনে বসলাম, যারা এটা পরিচালনা করলেন, তাদেরকেও তো দেখলাম। এই ধরেন কনস্টিটিউশনাল এক্সপার্ট কমিটি যে প্রস্তাবগুলো দিয়েছিল আগে, সবই প্রায় রিজেক্ট হয়ে গেছে যখন আমরা বসছি আলোচনার মধ্যে। এখন যেটা সর্বশেষ দেওয়া হলো, এটা কিন্তু ঐকমত্যের ভিত্তিতে না। যেমন যে ব্যাপারে অ্যাগ্রিমেন্ট হয়েছিল বা মানে মত প্রকাশিত হয়েছিল, হয়তো 5 জন এগ্রি করেছে, 10 জন করেনি, 10 জন এগ্রি করেছে, 5 জন করেনি, এইরকম বিষয়ের মধ্যে আছে অনেকগুলো পয়েন্টের নোট অফ ডিসেন্ট। এবং বলা হয়েছিল যে এই নোট অফ ডিসেন্ট সহই একটা প্যাকেজ করে ভোট দেওয়া হবে, এবার গণভোট দেওয়া হবে। এখন সেগুলো বাদ হয়ে গেছে। আমি প্রথমে এটা বুঝি নাই যে এগুলো সহ করে কেমনি, কারণ একদম ডায়াগোনালি অপোজিট প্রপোজাল আছে পরপর। তো এটা একসাথে না ভোটের মধ্যে আসে কেমনি, ডিটেল কোনো আলোচনা হয়নি। তারপরে এই যে আইনি একটা কাভার দেওয়ার কথা বলা হচ্ছে, আইনি কাভার কিভাবে দেবে? আপনার আইন দেওয়ার ক্ষমতা থাকলে তো কেউ দেবে। সেটা এখন একভাবে একটা কথা বলা হলো যে গণভোট করব এবং তারপরে আপনার সংসদে সেটা র্যাটিফাই হবে। আমি মনে করি অনেকগুলো জটিলতা পার হয়ে আমরা এক জায়গায় আসতে পেরেছি, এটা একটা সাকসেস। এবং এইটা যদি ধরে রাখতে পারি, এর মধ্যেও ধরেন অনেক আপত্তি তো থাকতেই পারে, যেরকম কিছু কিছু আপত্তির কথা আপনি বললেন, এগুলোও যদি আবার কথাবার্তা বলে নিষ্পত্তি করা যায়, যদিও সবাই নেই, তাহলে একটা ভালো নির্বাচন হতে পারে। বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য ভালো নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই। সেই অর্থে জুলাই সনদ বা যে নামেই ডাকেন, একটা সনদ তো হতে হবে। এটা আপনি অনির্দিষ্টকালের জন্য ফেলে দিতে পারবেন না, মেয়াদোত্তীর্ণ কোনো সংস্কার কমিশন দিয়ে করতেও পারবেন না। আজকে অলরেডি 28 তারিখ নাকি 29, আর 3 দিন। তো এই 3 দিন মেয়াদের মধ্যে কতদূর কি করতে পারবে তারা? 29, 30, এর মধ্যে আবার কি বলে, বাম মোর্চা সই করেনি, এনসিপি সই করেনি। আমাদের তো সামনে চ্যালেঞ্জ অনেকগুলো আছে। আমি মানে ব্রিফলি বিষয়টা বলবো, 8 মাসের যে চেষ্টা, সেই চেষ্টা একটা জায়গায় দাঁড়িয়েছে। হয়তো সে একদম রিজু হয়ে দাঁড়ায়নি, হয়তো একটু নড়বড়ে আছে, হয়তো তার পায়াতে অন্য জায়গাতে দুর্বলতা আছে, কিন্তু এটা আমরা যাত্রা পথে ঠিক করতে পারবো।
এমনও হতে পারে ধরেন যে এই সময় যদি না পারি পরবর্তী সংসদ চলাকালে পারবো, 270 দিনের মধ্যে পারলাম না, পরবর্তী 230 দিনের মধ্যে হয়তো পারবো, পরবর্তী 230 দিন। আমি মনে করি যে এই যাত্রাটা এইভাবে অব্যাহত রাখার জন্যে এইটা একটা সূচনা হতে পারে। কিন্তু এই যে নোট অফ ডিসেন্ট রাখাই হলো না, এখন এই নতুন করে মতবিরোধ তৈরি হচ্ছে কিনা? এর মধ্যেই তো এটা তো সালাউদ্দিন আহমেদ নিজে মত দিয়েছেন, রিঅ্যাকশন দিয়েছেন এবং উনি খুব, আমি বলবো, কড়া রিঅ্যাকশন দিয়েছেন যে ঐক্যবদ্ধ কমিশনই ভার্চুয়াল অনৈক্য তৈরি করেছে। এখন আমি বুঝি যেরকম তাতে যেগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো তো রইল, প্যাকেজের মধ্যে নাই, সনদের মধ্যে নাই। কিন্তু যখন সংসদটা গঠিত হবে আমি ধরে নিচ্ছি বিএনপি সেখানে ভালো একটা অবস্থানে থাকবে, আনতে পারবে তারা এগুলো, সুযোগ আছে। হ্যাঁ, আমি এই জন্য মনে করি যে এটা কতখানি নেগেটিভ যাওয়ার দরকার হতে পারে। আর গণভোট কি নির্বাচনের দিন হবে না আগে হবে, এ নিয়ে তো মতবিরোধ আছে। এটাও আমি কোনো বড় প্রশ্ন মনে করি না। যুক্তি যেগুলো দেওয়া হয়েছে এগুলো তো বহুবার আলোচনা হয়েছে। বলা হচ্ছে যে আগে যদি আগে যদি গণভোট করি টার্ন আপ কম হতে পারে, উপস্থিতির হার কম হতে পারে, কারণ এটার মধ্যে কোনো ভোটার আনার বিষয় আছে, অত আগ্রহ না থাকার বিষয় আছে, এটার মধ্যে কোনো নেই, চার্ম নাই। হ্যাঁ, একদম প্লেন এন্ড সিম্পল। এগুলো রাজনৈতিক দলের কোনো লোকটাই এখানে আমি যা বুঝি সেই হিসেবে বলা হচ্ছে যদি ভোটের দিন হতো তাহলে এটা আরো বেশি টার্ন আপ হতো, সেটা দেখতে ভালো দেখা যেত। খরচের কথা বলা হয়, কিন্তু আমি আবার মনে করি যে যদি রাজনৈতিক দলগুলো ঐকান্তিকতা থাকে তাইলে আগে যদি ভোট করা যায় তাও লোক টার্ন আপ করবে, অন্তত সম্মানজনক জায়গায় দেওয়া যাবে হয়তো। এবং খরচের কথা যে বলা হয়, কত খরচ হতে পারে এটা গণভোট অনুষ্ঠানে আমার কিন্তু ধারণা নাই। আমি একজনের কাছে শুনেছি এটা 500 কোটি টাকার কম হবে, তো ওইটা তো কোনো টাকাই মনে করছি না। দেশের বর্তমান অবস্থায় 500 কোটি টাকা দিয়ে যদি আগে গণভোট করে সবাই মিলে ইলেকশনে যেতে পারি, আমি মনে করি মহাভারত করে অশুদ্ধ হয়ে যাবে না। যদিও আমরা দলগতভাবে কিন্তু সেম ডেতেই করতে বলেছি, তাতে কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ আপনাকে জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান। আপনার কাছে জানতে চাই, নোট অফ ডিসেন্টগুলো রাখা হয়নি সুপারিশ মালায়, যেটি নিয়ে বিএনপি এর মধ্যে প্রতিক্রিয়া দিয়েছে। মানে এইখানে মানে আপনার কি মনে হয়, এখন যেমন নির্বাচন কমিশনেও যেমনটি বলা হলো জোটের প্রার্থী হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে, এটি নিয়ে আসবো পরে আপনার কাছে, কিন্তু ঐকমত্য কমিশন যে মতামত দিয়েছে সেই মতামতে আবার কারো আপত্তিও কম এখন বা নাই এমনও আছে। আপনার মানে এটা কি ঘুরে ফিরে শেষের দিকে কি মানে বিএনপির মতামত বা বিএনপির সাথে মতের সাথে অমিল হয়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে, মান্না ভাইকে ধন্যবাদ, সম্মানিত দর্শক স্বাগতম। দেখুন, 5ই অগাস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আমরা আন্দোলনরত সকল রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থনেই আমরা গঠিত হয়েছে এবং আমরা গঠন করেছি। এবং তারপরে যে ঐকমত্য কমিশন, এটা কিন্তু একটা সত্যি নজিরবিহীন যে ঐকমত্য কমিশনে দীর্ঘ সময় অত্যন্ত ধৈর্যের সাথে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বসেছে যে জুলাই সনদ তৈরির জন্যে। সেইখানে সকল রাজনৈতিক দল গণতন্ত্রে একই কথা বলবে, তাহলে তো আর গণতন্ত্র হলো না। গণতন্ত্রের সৌন্দর্যই তো দ্বিমত। তো সেই ক্ষেত্রে বিএনপি অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছে। যে সমস্ত টুকিটাকি বিষয়ে একমত পোষণ করেনি সেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। টুকিটাকি বিষয় নিয়ে সমস্যা হওয়ার কথা না, অবশ্যই সমস্যা হওয়ার কথা। ছোটখাটো বিষয়ে একমত যেগুলো হয়নি সেগুলো ছোট হলেও নিশ্চয়ই জাতীয় বিষয়, সেগুলো অনেক বড়। তো সেইখানে নোট অফ ডিসেন্ট দেওয়া বিষয়কে নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে যে ঐকমত্য কমিশনের সুপারিশ, এটা তো অবশ্যই সর্ববৃহৎ রাজনৈতিক দলকে আহত করবেই। এবং এটা করা তো ঐকমত্য কমিশনের একটা অনৈতিক বিষয় হয়ে গেল। এবং
এটা যে সালাউদ্দিন সাহেব বলেছেন যথার্থ তো বলেছেন। আমরা সামনে কিন্তু খুব এই নির্বাচন নিয়ে অশনি সংকেত দেখতে পাচ্ছি। এখানে নির্বাচনের আগে এই যে একটা ঘটনা, এই ঘটনাকে আমরা কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না, এই নোট অফ ডিসেন্ট তুলে দেয়া। নাম্বার 2 হলো যে নির্বাচন, সংসদ নির্বাচন সামনে, পুরো জাতি সংসদ নির্বাচনের জন্যে মুখিয়ে আছে। তারা গত 15 বছর ভোট দিতে পারে না, তাদের সরকার 15 বছর ক্ষমতায় নেই, তারা তাদের সরকার দেখতে চায়। সেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্যে যে গণভোট, সেই গণভোট এই নভেম্বরেই হতে হবে কেন? নির্বাচনের দিনই হতে হবে কেন? এখন বাংলাদেশের মানুষের সামনে মূল বিষয়ই হচ্ছে সংসদ নির্বাচন। এর আগে বা ওই দিন মানুষ অন্য কোনো নির্বাচন বা গণভোট প্রত্যাশা করে না, একেবারেই না। এটা নিয়ে যদি জরিপ হয় দেখা যাবে যে একেবারে 80-20 হয়ে যাবে। এরপরে আবার আরেকটা বিষয় দেখলাম যে জামায়াত বলেছে তাদের যে প্রতিষ্ঠানগুলো, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, এইরকম যে প্রতিষ্ঠানগুলো তাদের দলীয় মালিকানা নেই, এটা বলেছে তারা। দলীয় মালিকানা নেই, কিন্তু বাংলাদেশের কে না জানে যে এটা তাদেরই প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলো নির্বাচনে দায়িত্ব পালন করবে। তাহলে কি মানে জামায়াতের প্রতিষ্ঠান নির্বাচনে দায়িত্ব পালন করবে, এটা কেমন কথা হলো? এটা তো নির্দলীয় সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন চাই। আবার জামায়াত সেদিন বলেছে যে ভোটে যদি কোনো অনিয়ম হয় সে ভোট বাতিল করতে হবে, প্রধান উপদেষ্টার কাছে বলেছে। তার মানে কি, যেখানে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, যেখানে আনসার দায়িত্ব পালন করবে, যেখানে পুলিশ দায়িত্ব পালন করবে, যেখানে রাজনৈতিক দলগুলোর এজেন্ট থাকবে, রাজনৈতিক দলগুলো থাকবে, সেখানে রেজাল্ট হওয়ার পরে অনিয়মের কথা বলে যে এই নির্বাচন বাতিল, এটা কোন ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য? যে জিতলেই সেটা সঠিক আর হারলেই ওখানে অনিয়ম হলো। এই যে বিষয়গুলো, অনিয়ম যদি হয় সেখানে তো ইলেকশন কমিশনের ট্রাইব্যুনাল আছে, ইলেকশন কমিশনের ট্রাইব্যুনালের পরে হাইকোর্ট আছে, নানান ফোরাম আছে। এই কথাগুলো বলার অর্থ কি? বলার অর্থ যে নির্বাচনের আগে পরিবেশটাকে অস্থিতিশীল করা, নির্বাচনটাকে প্রলম্বিত করবার জন্যে পরিবেশটাকে নষ্ট করা। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি বলেছেন যে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। সরকারের কিছু উপদেষ্টা একই দিনে গণভোট ও নির্বাচন দিতে একটি দলকে খুশি করার চক্রান্ত করছে। আর আপনি তো গণভোট দরকারই নেই বলছেন। আমি দরকার নাই বলতে আমি মনে করি যে নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগে, নির্বাচনের দিন অথবা নভেম্বরে মানুষের কাছে জিজ্ঞেস করবেন, মানুষ বলবে যে অন্য কিছু চাই না, আমরা সংসদ নির্বাচন চাই। আচ্ছা দেখুন তো, আপনার পাশের দেশ শ্রীলঙ্কা একটা অভ্যুত্থান হয়ে গেল, তারপরে তারা একটা কিছুদিনের মধ্যে একটা নির্বাচন করে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলো। সেখানেও কিন্তু আমাদের মতোই একটা অভ্যুত্থান হয়ে গেছে, সেখানে এত জটিলতা তো নেই। আপনি দেখেন তো আর এক পাশের দেশ নেপাল, সেখানে গণ অভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যেই যিনি অন্তর্বর্তী সরকার প্রধান তিনি নির্বাচন দিলেন। সেখানেও তো এখানকার মতো এত জটিলতা নেই। কারণটা কি এই জটিলতার? এই যে একটা গভীর ষড়যন্ত্রের আঁচ পাচ্ছি আমরা। একদিকে বলছি যে আমরা একটা নির্বাচিত সরকার চাই, দেশ চলছে না, দেশের অর্থনীতি অচল হয়ে যাচ্ছে, দেশের ব্যবসা বাণিজ্য অচল হয়ে যাচ্ছে, দেশের বিনিয়োগ অচল হয়ে যাচ্ছে। এর ভেতরে মানুষের এই অস্থিরতাকে দমানোর জন্য একটাই, মানে মিটিয়ে ফেলবার জন্য একটাই পথ, সেটা হলো নির্বাচিত সরকার, গণতন্ত্রে ফেরা। যে সেখানে আপনি একটার পর একটা পূর্ব শর্ত দেবেন, তাহলে নির্বাচনটা হবে কি করে? আবার এনসিপি তো সব সময় বলেই বেড়াচ্ছে নির্বাচন কমিশন
তারা নিরপেক্ষ নন। তো এগুলো যদি হয় তাহলে আপনি নির্বাচনটা কিভাবে করবেন? আমাদের মধ্যে যদি ন্যূনতম দেশপ্রেম কাজ না করে আমরা যদি মনে করি যে এই সমস্ত কথা বলে নির্বাচনটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাক, যেখানে একটা দিনও দেশ চলছে না নির্বাচিত সরকার ছাড়া, আমি স্পষ্টই বলবো এই সরকারের এই মুহূর্তে এই সরকারও মনে হয় চাচ্ছে যে আগামীকালই নির্বাচন করে আমরা ক্ষমতা দিয়ে যেতে পারলে ভালো, কারণ তারাও বুঝতে পারছে যে অনির্বাচিত সরকারের আমলে দেশি বিদেশি বিনিয়োগ আটকে আছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে আছে, অর্থনীতি স্থবির হয়ে আছে, ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে। আপনাদের দলের নেতারাই একসময় বলতেন যে এই সরকার অনেকদিন থাকতে চায়, আর এখন বলছেন যে এরা তাড়াতাড়ি চলে যেতে চায়। আমার তাই মনে হয় যদি তারাও দেশপ্রেমিক হয় তাহলে তারাও চিন্তা করা উচিত যে দ্রুত নির্বাচন দিয়ে আমাদের চলে যাওয়া উচিত। আমি একটু শেষ লাইনটা বলি। এখন যে অবস্থাটা, যে পানিটাকে ঘোলা করা হচ্ছে, আমি সত্যি শঙ্কিত যে তারা আদৌ নির্বাচনটাকে হতে দেবে কিনা। তাতে করে দেশটার মঙ্গল হবে না, দুই একটি রাজনৈতিক দলের সাময়িক সুবিধা হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। যারা মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসতে চাই। যেমনটি বলেছেন অ্যাডভোকেট আহমদ আজম খান, গণভোট ওনার হিসেবে হচ্ছে জনগণ এটি এখন আকাঙ্ক্ষায় নেই। গণভোট নিয়ে কি আসলে কোনো জন আকাঙ্ক্ষা আছে কিনা, এটা কি মানে ইচ্ছে করে কেউ জটিলতা পাকাচ্ছে কিনা, উনি বলছেন যে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে কিনা যেখানে নির্বাচন সামনে আসা, বা এই যে দাবিগুলো, এগুলো কি দাবি বা মতামত, না এটা আসলে গো ধরা বা যে আমরা এখান থেকে নড়বো না, এরকম কিছু শেষ সময় এসে? আহমদ আজম খান তো একজন লয়ার, উনি কনস্টিটিউশন আমার চেয়ে বেশি জানার কথা। গণভোট তো করতে হবে। এখন এই যে জুলাই সনদটা করছেন, এই অধিকার আপনাকে কে দিল? জনগণ দেবে। জনগণ কিভাবে দেবে? তাদের অভিপ্রায় এই রকম একটা সনদ হোক, এই সনদের ভিত্তিতে ভবিষ্যৎ দেশটা পরিচালিত হোক। 8 মাস ধরে আলোচনা করে আমরা তো তাই পেলাম। তো সেটা যদি গণভোট না হয়, তা আমরা 40টা দল মিলে ঠিক করলে তাই জনগণের রায় হয়ে গেল, জনগণের অভিপ্রায় হলো না তো। এই জন্যে গণভোট লাগবেই। গণভোট আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু একটা কথা আছে, গণভোটের সিস্টেমটা প্রপার হলো কিনা। মানে এর আগে যে 3টা গণভোট হয়েছে, 3টার মধ্যে 2টা তো ধরেন মার্শাল ল প্রোক্লামেশন করে হয়েছে। একটা হয়েছে যে বেগম জিয়া রহমানের যেটা রুলস প্রসিডিওর ফলো করা হয়েছে, পার্লামেন্ট আগে বলেছে হ্যাঁ এটার উপরে গণভোট করতে হবে, জনগণের রায় দিতে হবে, তারপর জনগণের রায় দিয়েছেন, সেটা সিদ্ধ হয়েছে। এখন আপনি একটু ঘুরিয়ে বলছেন জনগণ এই ব্যাপারে কি বলে দেখেন, সেইটা অনুযায়ী পার্লামেন্ট বৈধ করে। তো এটা করতে হবে, তাহলে আপনি পারবেন না। আমি মনে করি যে গণভোট করবার এই প্রক্রিয়া সম্পর্কে কোনো বিতর্ক থাকলে সেটার জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। ক্ষমতা বলতে আমি বোঝাচ্ছি যে অতখানি জ্ঞান আমার নাই, কিন্তু আমি এটা বুঝি যে এখানে গণভোট লাগবেই, তার কোনো বিকল্প নেই। আর একটা বিষয় হচ্ছে দেখেন, মানে আমি মাঝে মাঝে আশাবাদী হই, মাঝে মাঝে আবার ভাবি যে ওই রকম আশাবাদী হয়তো কোনো উচিত না যার মধ্যে কোনো প্রশ্ন নাই। কীরকম? আমি একথা আপনাদের এখানে আমি বলেছি, 2 নেত্রী ছিলেন শেখ হাসিনা, খালেদা জিয়া, কথাই বলতেন না। সংসদে পাশাপাশি বসতে হবে বলে 2 কোণে চলে গেছেন 2জন, যাতে বুক দেখা দেখি না হয়। সেই দেশে এতগুলো পার্টি মিলে 8 মাস ধরে আলোচনা করে দে রিচ সামওয়্যার, কোনো বড় ধরনের গোলমাল গোলযোগ হয়নি। এটা একটা ডেভেলপমেন্ট তো। এবং অনেক কিছুই আছে যেটা আলোচনার মধ্যে আমরা নিষ্পত্তি করতে পেরেছি। গণভোট তো বিএনপি চাচ্ছিল না, বললো তো। কিংবা ধরেন যখন অন্যান্য দলগুলো বলছে এই যেগুলো করছেন এর পরের সংসদ যে সেটা কার্যকর করবে, তার গ্যারান্টি কী? প্রশ্নটা তো বিএনপিকে এইম করে, বিকজ এর পর সংসদে মূলত বিএনপির মেজরিটি থাকবে, এটা আশা করেন তারা, বা তারা মনে করেন। অতএব তা আপনারা কি করবেন? আমাদের বিশ্বাস হয় না যে আপনারা করবেন। অতএব গ্যারান্টি ক্লজ চাই, এটাই তো কথা। এখন বিএনপি তো বলতে পারতো আপনাদের আমাদের মধ্যে ভরসা না থেকে আপনারা আপনাদের রাস্তায় চলেন, আমরা আমাদের রাস্তায় চলি, এরকম তো বলেনি। বিএনপি সেখানে বলেছে ঠিক আছে বলেন কি হলে করা যায়, এবং প্রস্তাব যেগুলো আসছে শেষ পর্যন্ত বেড়েছে গণভোট পর্যন্ত। তো
তো আমি মনে করি যে এরকম করে ক্রাইসিস যা আছে এগুলো মেটানো সম্ভব। একইভাবে বিএনপি যখন বলে বিএনপি জামাত আসলে নির্বাচন বানচাল করতে চায়, আমি ভাবি জামাত ছিল শামুকের মতো, মানে পুরো শরীরটা খরচের মধ্যে রাখতো, বাইরে তো আসতেই পারতো না তারা। সেই দল বাইরে এসছে, সেই দল মানুষের সামনে তাদেরকে প্রকাশ করছে, মানুষ তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে না। সেই দল 4টা বিশ্ববিদ্যালয় ইলেকশনে জিতেছে, ওরা এই প্রক্রিয়া ছেড়ে আবার গোপন প্রক্রিয়ার মধ্যে যাবে কেন, আবার ঝামেলার মধ্যে যাবে কেন? ওইটা যদি যায় তাহলে তার চাইতে বড় মূর্খতা তো আমি কিছু দেখি না। রাজনীতিতে এর চাইতে অর্বাচীনতা কী হতে পারে যে আপনি পাবলিকের কাছে যাওয়ার সব সুযোগ বন্ধ করে আপনি গোপন ঘরে চলে গেলেন। আমি এই জন্য মনে করিনি কখনোই যে জামাত ইসলাম নির্বাচন চায় না। যেমন আমি একথা বলেছি, ডক্টর ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে চিনি বলে বলছি, উনি ক্ষমতা আঁকড়ে থাকার ষড়যন্ত্র করবেন না। মানে অ্যাজ আ পলিটিশিয়ান আমার এরকম বলবার কথা নয়, কারণ এই দায়িত্বটি আমি বলবো কেমন, মানুষকে আমি কতদূর চিনি, ভেতরে তো অন্যরকম থাকতে পারে। কিন্তু আমার মনে হয়েছে, আমি বলছি, আমি আজও বলছি, হ্যাঁ একটা হয় জামাত মনে করতে পারে যে দিন যত যেতে থাকবে বিএনপির জনপ্রিয়তা তত কমবে, বিষয়টা পরে হোক, এই জন্য এইটা ওইটা করতে পারে। তাছাড়া জামাত নিজেকে এখনই যে পাওয়ার বিডার মনে করে তা আমি দেখছি না। আমি দেখছি জামাত নিজেকে অপোজিশন জায়গা কনফার্ম করতে চায়। সো মূল দল বা ক্ষমতায় যেতে পারে যে বিএনপি, তার সাথে সে সবসময় একটা আলাদা নিজেকে দেখাবার চেষ্টা করছে। আমি কিন্তু বিএনপি না, একসাথে ছিল তো, আমি কিন্তু আলাদা, আমার কিন্তু এই অবস্থান, ওর এই অবস্থান, আমার এই অবস্থান, এইভাবে নিজেকে আলাদা করে দেখাবার চেষ্টা করছে। দ্যাট ইজ অলসো বিউটি অফ ডেমোক্রেসি, তাই তো হবে। সেই দিক থেকে আমি ওই সংশয় করি না যে এই ইলেকশনটা বানচাল হয়ে যেতে পারে, এই ইলেকশনে আরও ভজঘট লাগবে, কিছুই আমি দেখি না। তবে আমি তো আবার সব দেখি না, কই 7 সমুদ্র 13 নদীর পাড়ে ওরা কী করে আমি তো জানি না, অথবা আমাদের পাশে বাড়িতে বসে কী করে তাও আমি ভালো করে জানি না, অথবা যাদেরকে আমাদের সাথে মানে সোশ্যাল কন্ট্যাক্ট নেই তাদেরটাও আমরা জানি না। ওই জায়গাগুলোতে যদি কোনো সমস্যা থাকে এটা সরকার জানবে, সরকার জনগণকে সেইভাবে ঐক্যবদ্ধ করবে যাতে ওইটাকেও আমরা বানচাল করে দিতে পারি, করতে পারি। ধন্যবাদ আপনাকে। বিরতির সময় হয়েছে, কিন্তু 1 মিনিটের কমেন্টস নিতে চাই। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এনসিপি বলেছে যে এই নির্বাচন কমিশনের একটা পরীক্ষা দেওয়া উচিত নির্বাচনের আগে গণভোট নিয়ে। দেখুন, গণভোট লাগবেই, এ কথাটা সত্যি, কিন্তু যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হবে সংসদে তারপরে গণভোট হতে পারে। এখন বিএনপির উপরে যদি কোনো বিশ্বাসই না থাকে, বিএনপি কিন্তু 8 মাস ধৈর্য ধরে যে প্রস্তাবনাগুলো দিয়েছে এবং যে প্রস্তাবনাগুলোকে গ্রহণ করেছে, একমত হয়েছে, বিএনপি কিন্তু বলতে পারতো যা যা দেন সব ঠিক আছে, সব ঠিক আছে, তারপরে সংসদে গিয়ে বা নির্বাচনে বিজয়ী হয়ে বলতে পারতো একটাও মানি না। বিএনপি কিন্তু তা বলে নাই। বিএনপি যেটা বাস্তবায়ন করবে তার প্রত্যেকটাতে একমত হয়েছেন, যেটা করতে পারবেন না সেটাই দ্বিমত হয়েছেন এবং নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তাতে কিন্তু আমাদের সততার পরিচয় আছে। সেক্ষেত্রে কেউ যদি বলেন অবিশ্বাস করা, যেটা অবিশ্বাস, সেটাও যেমন একেবারেই সঠিক নয়। আর নির্বাচন এমন একটা জিনিস, এইখানে কারোর পরীক্ষা তো প্রত্যেক দিতে হয়। এই কথাগুলো আমার কাছে খুব আনারই মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। একটা বিরতির সময় হচ্ছে, দর্শক কথা বলছি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, জুলাই সনদ, গণভোট, রাজনৈতিক বিতর্ক সবই আলোচনায় এসেছে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার কথা হবে। আবারও স্বাগত, দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আরপির নতুন বিধানে জোট প্রার্থীর প্রতীক নিয়ে বিএনপির আপত্তি এবং আলোচনায় হয়তো বা এই জটিলতা এড়ানো যেত, এটি বিশ্লেষকরা বলছেন। এবং জোট হলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান বাতিলে আইন মন্ত্রণালয়ে বিএনপি চিঠি দিয়েছে। এদিকে 18 দফা দাবি দিয়েছে জামায়াত ইসলামী নির্বাচন কমিশনে। তার মধ্যে দ্বিতীয় নাম্বারেই আছে যে উপদেষ্টা পরিষদে গৃহীত সর্বশেষ আরপিওর সংশোধনী বিধান অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলকে তার নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করতে হবে, অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না, এই বিধান যেন বহাল থাকে। একদিকে বিএনপি চিঠি দিয়েছে সরকারকে যেন এটি বাতিল করা হয়, অন্যদিকে জামায়াত তাদের 18 দফা দাবি দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে, তারা বলছে যে এই বিধান যেন বহাল থাকে।
এটি নিয়েই জানতে চাই, এটি নিয়ে আবার নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হচ্ছে কিনা আপনার কি মনে হয় জনাব মাহমুদুর রহমান মান্না? আমি বুঝিনি যে আপনি আমাকে আগে জিজ্ঞেস করবেন। মানে এটা আমার জন্য বিব্রতকর। কীরকম বিব্রতকর আমি বলি, ধরেন আজমের জন্য বিষয়টা কিছু না। আজমের পার্টি এখন দেশের সবচেয়ে বড় পার্টি। জি, জোট যখন হবে এই জোটের নেতৃত্ব কর্তৃত্ব বিএনপির হাতে অটোমেটিক যাবে। এখন এই নেতৃত্ব কর্তৃত্ব মানে আমরা প্রথমত ফিজিক্যাল বুঝি, নট দ্যাট যে ইডিওলজিক্যাল লিডারশিপও অটোমেটিক যায়, ওটা ইডিওলজি দিয়েই যায়। কিন্তু তারপরে ফিজিক্যাল লিডারশিপটাই ম্যাটার করে বেশিরভাগ ক্ষেত্রে। তো কি হয়, মানুষের মধ্যে ওই ট্রেন্ডটা থাকে, মার্কাটা পপুলার হয় বড় পার্টির, ফলে ধানের শীষ খুবই পপুলার মার্কা। কিন্তু আমি মাহমুদুর রহমান মান্না তো বিএনপি করি না, আমার নিজের পার্টি আছে, আমার পার্টির রেজিস্ট্রেশন আছে, আমার মার্কা আছে। লোকে আমাকে ধানের শীষের মান্না বললে আমার খুব আনন্দ লাগবার কথা না তো। তারপরেও ধানের শীষ দিয়ে ভোট করতে আমার অসুবিধা নেই, আমার সুবিধাই। আমার বা আমার মতো যারা আছে, আর ধানের শীষের প্রতি কোনো বিদ্বেষের তো প্রশ্ন নেই, বা যে কোনো মার্কার প্রতি বিদ্বেষ থাকবে কেন? আমাদের যদি জোটের পক্ষ থেকে একটা কমন জিনিস হবে, এইখানে আগে যে নিয়মটা ছিল এই নিয়মটা ঠিকই ছিল, কোনো সমস্যা ছিল না। কেন ইলেকশন কমিশন বা গভর্নমেন্টটা বদলালো তা আমি জানি না। কিন্তু ধরেন আজকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আচ্ছা এখন এই যে আইনটা করা হলো, আপনি নিজের মার্কা নিয়ে ভোট করবেন, অন্যটা নেবেন না, আপনার রিয়াকশন কি? আমি কি বলবো? না আমি আমার মার্কা নেবো, আমি ওর মার্কা নেবো, এরকম বলবো কেন? আমি এটা বলবো ওই মার্কা নিলে তো আপনার ভোটের সুবিধা হচ্ছে না। কিন্তু তারপরে তার মানে আমি আমার ডিগনিটিতে থাকলাম না, আমি আমার পরিচয়ের মধ্যে থাকলাম না। কারণ আমি আমার মার্কা নিয়ে যখন করছি, তখন ধানের শীষ যারা করে তারা তো আমারটাকে তাদেরই মার্কা মনে করবে। আমি যেমন ধানের শীষকে আবার মার্কা মনে করছি, যেমন আমি তার একবার ধানের শীষটা করলাম এই 18-তে, এবং ব্যাপক রকম উচ্ছ্বাস মানুষের মধ্যে ছিল। সেই ভোট তো হলে রেজাল্ট যা হতো সবাই জানে, যেটা কেড়ে দিয়ে গেল তারা। তো এইখানে হলো এরকম যে যার যার মার্কাতে যদি করে, তখন অন্য দলগুলো যারাই আছে, ধরেন যদি 12টা দল মিলে একটা জোট হয়, একটা মার্কাতে একটা দল করছে, বাকিরা তো এই মার্কার পক্ষে ক্যানভাস করবে। একটু পরিশ্রম বেশি হবে, কি লোকজন বুঝবে না যে এইটা কোন মার্কা, আগে তো দেখিনি। বলবে তুমি কোনটা চেনো? ধানের শীষ, আচ্ছা ধানের শীষই হলো এইটা। বা তুমি কোনটা চেনো? আর একটা বার করো, এটাও এইটা। এরকম করে একটা ক্যাম্পেইন হবে, এতে একটু পরিশ্রম বেশি হবে, কিন্তু রাজনৈতিকভাবে খুব কোনো লোকসান হবার সম্ভাবনা আমি দেখছি না। জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আহমেদ আজম খান। দেখুন, আমি প্রথমে যে কথাটা বলেছি সে কথাটা কিন্তু এখানে প্রমাণিত। এই যে পাল্টাপাল্টি, জি, কেন এই পাল্টাপাল্টির অর্থটা কি? এর আগে কি জোটে একটা প্রতীক ছিল না? জামায়াতও করেছে 18-তে আপনাদের ধানের শীষ নিয়ে, করেনি? জি। এখন এই পাল্টাপাল্টির কারণটা কি? পরিবেশটাকে নষ্ট করা, না শুধুই বিরোধিতা? না শুধুই বিরোধিতা। এটা তো গণতন্ত্রের সৌন্দর্য নয়। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এই পাল্টাপাল্টি শুধুই বিরোধিতা এবং পরিবেশকে নষ্ট করা, অর্থাৎ কোন ইস্যু নিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে নির্বাচনটাকে বানচাল করা যায়। তারপরে মান্না ভাই যে কথাটা বলেছেন খুবই চমৎকার বলেছেন, এতে আমার কোনো দ্বিমতই নেই। কিন্তু একটু যোগ করা যায় এভাবে যে, যেমন ধরুন ধানের শীষ সকলে চেনে, একটা অন্য একটা মার্কা সকলে চেনে না। বিএনপির নেতাকর্মীদের ভোটেই তো শুধু জেতা যায় না, সাধারণ মানুষের তো ধরেন সকলে মিলে অন্য একটা, যেমন মান্না ভাইয়ের মার্কাই সকলে মিলে প্রচার প্রচারণা করলো, ক্যাম্পেইন করলো। জি, কিন্তু ওই আমাদের দেশের বেশিরভাগ যারা ভোটার, আমার সরল মনা মা বোনেরা বা বয়স্ক আমাদের মুরব্বীরা যারা গ্রামে থাকেন, তাদের কিন্তু ওই এত প্রচারের পরেও মানে পোলিং বুথে গিয়ে দেখবে ধানের শীষ নেই, ধানের শীষ নেই। তখন যে কোনটায় সিলটা দেবে এরকম প্রচুর ভোট বিভ্রান্তিতে নষ্ট হয়, যেটা অনেক সময় ডিসাইডিং ভোটে পরিণত হয়ে যায়। এই জন্যে মান্না ভাই একজন আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিক, আমাদের রাজনীতির শিক্ষকের মতো। ওনার কথাকে দ্বিমত করবার কোনো সুযোগও নেই। কিন্তু এই জায়গাটায় আমার কেন জানি মনে হয় যে মার্কার এই সুবিধাটা আছে যে বিএনপির ভোটেই তো শুধু হবে না,
জনতার ভোট, সেখানে অনেক সময়ই বুথে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলে। এই জন্যে কোনো রিস্ক থাকে না। আর আরপিওতে এই জিনিসটা আগে ছিল, এখন কার স্বার্থে কোন কারণে এই আরপিওর সংশোধন করে যার যার দলের, হ্যাঁ যদি আগেরটাও থাকতো তারপরেও যদি মান্না ভাই নিজের মার্কায় ভোট করতেন অসুবিধা তো কিছু নেই, আরেকজনে যদি তার মার্কায় ভোট করতেন অসুবিধা তো কিছু নেই, আমরা তো জোটেই আছি, অসুবিধা তো নেই। কিন্তু এই আরপিওর সংশোধনীতে এই জিনিসটা কোন উদ্দেশ্যে, আমি এটাকে খুব শুভ উদ্দেশ্য মনে করি না। নিবন্ধিত দল হিসেবে যার যার প্রতীকে নির্বাচন করাটাই তো গর্বের হওয়ার। হ্যাঁ, সত্য কথা, চমৎকার বলেছেন। তো আমার তো সেখানে কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমতই নাই সেখানে। ওটা রাখতে পারতো, এটি বলছেন? এইটা না, এটা রাখতে পারতো। তারপরে কেউ যদি মনে করেন নিজের প্রতীকে করবে তাহলে করতে পারেন। যেমন মান্না ভাই তো একটা ইনস্টিটিউশন, কিন্তু অনেক আছে ছোট দলগুলি যারা মান্না ভাইয়ের পর্যায়ে আসতে পারেন নাই, তারা নিজের প্রতীকে করতে গেলে অনেক সময় সাধারণ মানুষকে বোঝানো, বিএনপির ভোটগুলো পাবে, সাধারণ মানুষের ভোটগুলো আসবে না, তাদের জন্য কিন্তু একটা বিপর্যয় হবে। ধন্যবাদ। সবাই তো আর মান্না ভাই না। তো সেই ক্ষেত্রে আরপিওর এই সংশোধনীটা আমি মনে করি উদ্দেশ্যমূলক, এতে শুভ কিছু বয়ে আনবে না, আরো পরিবেশটাকে ঘোলা করবে। ধন্যবাদ আপনাকে। আবার বিরতির সময় হচ্ছে, একটা বিরতি নেই, বিরতি থেকে এসে কথা বলতে চাই এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বরাবরই একটু এরকম কথাই বলেন, এবার বলেছেন তিনি বিএনপির লাউ জামায়াত কদু এবং লাউ কদুর নির্বাচন জনগণ দেখতে চায় না। এটি কেন বলেছেন সেটিরও একটু ব্যাখ্যা আছে, বিরতির পর এসে দর্শক কথা বলবো। ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচন প্রসঙ্গে। জাতীয় নাগরিক পার্টি জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন দলটি গড়ে উঠেছে, তারা নানানভাবে প্রতিদিনই আলোচনায় আছে। তাদের প্রতীক চেয়েছেন তারা শাপলা, সেটি পাওয়া না পাওয়া নিয়েও প্রতিদিনই সংবাদপত্রের খবর হচ্ছেন তারা। আজকের এই দলটির একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে বিএনপি জামায়াতের মধ্যে যে ধরনের কথাবার্তা চলছে, বিরোধিতা চলছে, সেটি তারা নিজেদের মধ্যে কথা বলে একটা সমঝোতার ভিত্তিতেই তারা এটি করছেন। এটিকে এবং সামনের নির্বাচনকে লাউ কদুর ইলেকশন বলার চেষ্টা করেছেন। এছাড়া নাহিদ ইসলাম বলেছেন সংস্কার বিরোধী কারো সঙ্গে জোট করবে না তারা। এই প্রসঙ্গটিতে আমি শুরুতেই জনাব আহমেদ আজম খান আপনার কাছে আসতে চাই। আপনি এই নতুন দলের এই নতুন নেতাদের বক্তব্যের উপর কিছু বলতে চান কিনা? দেখুন, কিছু কিছু বক্তব্য রাজনীতিতে বড়ই অরুচিকর, সেই বক্তব্য নিয়ে আলোচনা না করাই ভালো। জাতীয় রাজনীতিতে জাতীয় রাজনৈতিক বক্তব্য থাকা উচিত। আপনি যখন একটা রাজনৈতিক দল করবেন, আপনার বয়স যাই থাকুক না কেন, আপনাকে বিবেচনায় নিতে হবে যে আমি একটা রাজনৈতিক দলের একজন নেতায় পরিণত হয়েছি আমার পদে। অতএব আমার বক্তব্যটা থাকতে হবে খুব দায়িত্বশীল। আমার বক্তব্যে যেন পুরো রাজনৈতিক মহল হতাশ না হয় বা ক্ষুব্ধ না হয়, বা আমার রুচি নিয়ে যেন প্রশ্ন না উঠে। এই জিনিসগুলো আমরা এখনো স্বাধীনতার 54 বছর আমরা পার করে ফেলেছি, আমরা এখনো দায়িত্বশীলতা শিখিনি। আমাদের আচার আচরণে আমাদের মধ্যে রুচির অভাব ঘটেছে। এখনো আমরা মানুষকে আক্রমণ করতে যে ভাষায় করি, সেটা কতটুকু শ্লীল না অশ্লীল, এই জিনিসগুলো আমরা চিন্তা করি না। তাহলে আমরা আর কবে চিন্তা করব? আমরা কবে নিজেদেরকে সেই খানাতার মতো বলতে হয়, কবে আমরা মানুষ হব? এখন তো মাঠে আওয়ামী লীগ নেই, বা ভোটের হিসেবেও তারা ভোট করবে করবে না এই বিষয়ে কোনো এখানে আলাপের মধ্যেও নেই। কিন্তু এনসিপির এই নেতারাই বলছেন যে বিএনপি এবং জামায়াত নিজেদের মধ্যে সরকারি বিরোধী দল এরকম একটা সমঝোতা করে এ ধরনের বাদানুবাদ করছে। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, এই যে সামনে নির্বাচন, জি, এই নির্বাচনটা কি বিএনপির নেতৃত্বে হচ্ছে, না জামায়াতের নেতৃত্বে হচ্ছে, না এনসিপির নেতৃত্বে হচ্ছে, না অন্য কোনো রাজনৈতিক দল বা জোটের নেতৃত্বে হচ্ছে? এটা নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন দুটোই কিন্তু নির্দলীয় অবস্থানে।
সরকারটা নির্দলীয়, অন্তর্বর্তীকালীন, এবং এই সরকারের সময়ই ওই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ওখানে কোনো বিএনপিরও কেউ নেই, জামায়াতেরও কেউ নেই, এনসিপিরও কেউ নেই, মান্নাবাইয়ের দলেরও কেউ নেই। সেখানে এই ধরনের অনাহূত প্রশ্ন, অনাহূত আলোচনা কেন মানুষকে এইভাবে হার্ট করা? যদি আপনার মনে হয় আপনি নির্বাচনে আসুন না, নির্বাচনে জনগণ আপনাকে ভোট দিলে, আপনার দলকে ভোট দিলে কি নির্বাচন কি আবারও সেই 14-র মতো হবে, না 18-র মতো হবে, না 24-এর মতো হবে? এবার তো নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনগুলো নিয়ে এরকম কটাক্ষ করবার তো কোনো অবকাশ আমি দেখি না। ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্না। এই প্রসঙ্গে যদি বলতে চান বলতে পারেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র উদ্ধারের অবস্থা, এগুলো দেখে আপনার কাছে কি মনে হয় ইতিহাসের সেরা নির্বাচন হওয়া কি অত সহজ হবে? মানে কি হচ্ছে, আমি না প্রায় সময় বলি ডক্টর ইউনূস হচ্ছেন ড্রিমার, এবং ড্রিমার মানে উনি যে স্বপ্ন দেখেন তা না, উনি অন্যের চোখে স্বপ্ন ফোটাতেও পারেন। খুবই ভালো কথা বলেন তো, সুইট টকার, এবং খালি হোপ মানে আশা জাগা নিয়ে কথা বলেন। কিন্তু আমি এই সময়ে তাকে যেটা দেখলাম, ওনার নিজের মধ্যেও আশার খই সবসময় টকবক করতে থাকে। মানে উনি এমন জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, উনি মনে করেন যে তার সামনে সব বোধহয় সাজানো আছে, উনি সেরকম দেখেন। আমরা দেখছি যে গোলমাল চলছে, উনি দেখেন যে সব শান্তি, মানে এখনো সাধারণ জনসংযোগে মারামারি করছে বিএনপি জামাত আমরা দেখছি। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমি সেই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, চাকসুর জিএস ছিলাম। এই যে মারামারিটা হলো গ্রামবাসীর সাথে ওইখানে ছাত্রদের, ইউনিভার্সিটির প্রো ভিসি প্রক্টর ফেসবুকে এসে অ্যাপিল করছে, আমাদেরকে মারছে, এই করছে, প্লিজ হেল্প করেন, পুলিশকে বলছে, পুলিশ আসে নাই। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার পুলিশই তো যায়নি, তো আপনি কী দিয়ে ভোট করবেন? সেকেন্ড আরেকটা কথা বলেছিলাম, আমি এখনও বলছি, যে জায়গায় যার, ওই যে আমাদের দেশে বলে না বাড়ির কাছে কুত্তার জোর বেশি, মানে কুত্তা দেখলে ঘেউ ঘেউ করতে থাকে বাড়ির কাছে আসলে। তো আমি মানে এটা তুলনার অর্থে বলছিলাম, এটা বোঝাবার জন্য বললাম, যার জোর যেখানে বেশি সে যদি মনে করে এই কেন্দ্র আমার দখলে থাকবে, পুলিশ বাধা দেবে নাকি? পুলিশ দেখবে যে এই লোকগুলোই তো ক্ষমতায় যাবে, আমি কেন তাদের সাথে ঝগড়া লাগাবো? পুলিশকে কিছুই ব্রিফ করা হয়নি, তাদের কোনো মেন্টাল মেকআপ তৈরি করা হয়নি, তাদের নির্বাচনের উপযোগী করা হয়নি, তাদের ট্রমা কাটানো হয়নি। হোল অ্যাডমিনিস্ট্রেশন ভার্চুয়ালি অ্যাপ্যাথেটিক, উদাসীন, আচ্ছা যা হচ্ছে হোক গিয়ে, কোনো ব্যাপারে তাদের কোনো দায়িত্ব নেই। তাহলে উনি একটা ভালো নির্বাচন আশা করেন ক্যাবনে। কথাটা এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আজকে আমি দেখলাম জনাব সালাউদ্দিন আহমেদ, স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বিএনপি, উনি একটা কথা বলেছেন, এই নির্বাচন করবে জনগণ এবং রাজনৈতিক দলগুলো। কি হবে বাস্তবে তা আমি জানি না, কিন্তু আমার কথাটা খুব ভালো লেগেছে। যদি বিএনপি নিজেকে সেই রেসপন্সিবিলিটি জায়গায় দিতে পারে, ইট উইল বি আ ওয়ান্ডারফুল ইলেকশন। যদি জামাত তার সাথে সহযোগিতা করে, তাহলে এটা একটা মডেল ইলেকশন হতে পারে। সেই অর্থে আমি মনে করি এই কথা গ্রহণ করা যেতে পারে। ডক্টর ইউনূসের কথা অনুযায়ী আমার বিশ্বাস করতে হবে যে উনি একটা খুব ভালো ইলেকশন দেবেন, এইরকম কোনো সিমটম নেই। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। দর্শক, সারা দেশের মতো আমাদেরও প্রত্যাশা যে একটা সুন্দর ভোট হবে। রাজনৈতিক দলগুলো তাদের এই ভোট করার ক্ষেত্রে সদিচ্ছা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। একই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করতে এবং ভোটের পরিবেশ সুন্দর রাখতে সরকারের যে কার্যকর উদ্যোগগুলো প্রয়োজন, যেগুলো প্রত্যাশা করে দেশের মানুষ, এবং আজকের আলোচকরা যা বললেন সেই রকম একটি পরিবেশ সৃষ্টি হবে। আজকের আয়োজন এখানে শেষ করব, কাল অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই।